আজ পর্যন্ত যারা প্রধানমন্ত্রী হয়েছেন এবং কোনো কোনো মন্ত্রী, কোনো কোনো পার্লামেন্ট সদস্য এমন ভাষা প্রয়োগ করেছেন যে কেবল নিজের দল, নিজের জোট ছাড়া এদেশে আর কোনো মানুষ হওয়ার যোগ্য নয়। তারা রাজাকার, তারা এটা ওইটা সেটা। এই ধরনের ভাষা প্রয়োগটা অত্যন্ত খারাপ হয়েছে। আমরা তথ্যনিষ্ঠ হতে চাই, সত্যনিষ্ঠ হতে চাই এবং সর্বজনীন কল্যাণ চাই। এই কথাগুলো বিভিন্নভাবে বলা হয়েছে। বঙ্গবন্ধু তো এই রেসকোর্স ময়দানে দেখো এখন শুরু হতে চান পাবলিক মিটিংয়ে জোর গলায় বললেন, এই দেশে আওয়ামী লীগ, অধ্যাপক মুজফর আহমদের নেতৃত্বে পরিচালিত বিএনপি এবং কমরেড মনীষীর নেতৃত্বে পরিচালিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এই তিনটা দেশপ্রেমী, আর অবশিষ্ট 7 দল দেশদ্রোহী। নকশাল দেখলে এইগুলো কেউ এই জন্য আরো কতগুলো কথা বলছে। এই কথাগুলো একজন প্রধানমন্ত্রীর কণ্ঠ থেকে স্বাভাবিক নয়। প্রধানমন্ত্রীর তো সব ক্ষমতাই আছে এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করা, কোনো পরিবর্তন করা, কোনো খারাপ বন্ধ করা, ঘুষ দুর্নীতি বন্ধ করা, সবটার ক্ষমতা প্রধানমন্ত্রী আছে, মন্ত্রী পরিষদের কেন্দ্রবিন্দুতে তার অবস্থান। কিন্তু সেই জায়গায় প্রধানমন্ত্রী যদি কি বলে ভাষা হারিয়ে ফেলেন, খুব বেশি উদ্বিগ্ন হন, তো দেশের মানুষ কীভাবে চলবে? মানুষ তো আরও বেশি উদ্বিগ্ন হয়েছে। জরুরি অবস্থা হয়েছে, তাতেও যে আমাদের রাজনৈতিক বা রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলির কোনো উন্নতি হয়েছে এটা বলা যাবে না। মার্শাল ল হয়েছে বারবার, অন্তত 2বার, যে একবার জিয়াউর রহমান ক্ষমতায় আসছে, অবশ্য মার্শাল ল এই জারি করেছিলেন, খন্দকার মোস্তাকি জারি করেছিলেন, সেই ধারাবাহিকতায় এসছেন। আর পরে হোসেন মাহমুদের সব। তো এই সামরিক শাসনের কালে, বিশেষ করে এরশাদের কালে যে রাজনীতি হয়েছে, সেই রাজনীতিতে এক দফা এরশাদ কবে যাবে, এটাই তো মূল বক্তব্য ছিল। আরো অনেক কথা বলা হয়েছে, শেষ পর্যন্ত এই জোটের একটা কর্মনীতি তৈরি করা হয়েছিল। এগুলো তো পরে আর অন্যকেই মনে রেখেছেন, বাস্তবায়নের দিকে যায়নি। এরপরে আমাদের ধারাবাহিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের একটা প্রক্রিয়া চালু করার চেষ্টা হয় এবং এই চেষ্টার পেছনে পাশ্চাত্য বড় শক্তিগুলোর একটা ভূমিকা ছিল। কিন্তু এই 1991 সালের নির্বাচন থেকে পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে তার কোনোটাই তো দারুণ অভিযোগের বাইরে ছিল না। এবং শেষ দিকটাতে কয়েকটা নির্বাচন একেবারেই নির্বাচন হয়নি, ইলেকশন কমিশনকে দিয়ে এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে, যা কোনো প্রকৃত তথ্যের উপর নির্ভরশীল নয়, মিথ্যা। ইলেকশন কমিশন যাদের নিয়ে গঠিত হয়েছে তারা চরম বিতর্কিত, এবং বিতর্কিত ইলেকশন কমিশনের মাধ্যমে কোনো নির্বাচন হতে পারে না। একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, এই ইলেকশন কমিশনের প্রধান এবং অন্য সদস্যগণ এবং কোনো ইলেকশন কমিশনই তো ক্রমাগত বিতর্কিত হয়েছে, এবং এরকম বিতর্কিত ইলেকশন কমিশন নিয়ে কখনো ইয়ে হয় না, এই নির্বাচন হতে পারে না। ভারতে একবার কিছুদিন আগে নির্বাচন কমিশনকে সমালোচনা করে কংগ্রেস থেকে কেউ কিছু কথা বলেছিলেন। তো তখন পশ্চিমবঙ্গ থেকে প্রেসিডেন্ট হয়েছে, রাষ্ট্রপতি হয়েছিলেন ভারতের, তিনি কলকাতা থেকে দিল্লিতে গেলেন এবং কংগ্রেসের বৈঠক ডাকলেন, এবং সেখানে তিনি বলেন ইলেকশন কমিশনকে নিন্দা করার আগে আমাদের নির্বাচন বর্জন করা উচিত। বিতর্কিত ইলেকশন কমিশন নিয়ে কোনো নির্বাচন হতে পারে না। তো তার কথা সবাই শুনেছেন এবং কংগ্রেস একেবারে ইলেকশন কমিশনের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেই কথা বলেছেন। ভারত বহু প্রদেশে আপনারা লক্ষ্য করেছেন যে ব্যালট বাক্স সব দিল্লিতে নেয়, সব প্রদেশে। তারপরে তারা কাউন্ট করে, এর মধ্যে 7 দিন 15 দিন কি তার থেকে বেশি সময় পার হয়ে যায়, তারপরে নির্বাচন ঘোষণা করে। সেখানে ইলেকশন কমিশনকে অভিযোগ করা তার বিরুদ্ধে তেমন একটা কিছু দেখা যায়। আমাদের দেশে তো নির্বাচিত সরকার গঠনের পুরো একটা পয়েন্টে সর্বজন স্বীকৃত এরকম রূপ পায় না। তো এইগুলো আমাদের চর্চা বিষয়। আর হলো
যে যে সংবিধান এখন আছে, অনেকগুলো সংশোধনের হয়েছে। 1972 সালের কি বলে 16 ডিসেম্বর এটা কার্যকর করা হয়েছিল, তার কিছু আগে এটা মানে ফাইনাল করে মুদ্রিত করে ঘোষণা করা হয়েছিল। তো এই সংবিধানে বঙ্গবন্ধু তো এই গণতন্ত্র শব্দটা খুব বেশি ব্যবহার করছেন তার বক্তৃতায় বিবৃতিতে সর্বত্র। অন্য যে কোনো নেতার তুলনায় বঙ্গবন্ধু কথাটা সবচেয়ে বেশি উচ্চারণ করতেন। এবং এই যে পাকিস্তানের মধ্যে একটা কি স্টেট সিকিউরিটি অ্যাক্ট বা জাতীয় আইন ছিল, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্ন হলে বিনা বিচারে সরকার আটক রাখতে পারে যে কোনো ব্যক্তিকে। তো এইটা কিন্তু বঙ্গবন্ধু নিজেও সাফার করেছে, বিনা বিচারে মাঝে মাঝে আটক হয়েছে, অন্য সব নেতা যারা সরকারের সমালোচনা দেখা হয়েছে। তো এই আইন মানুষের সংবিধানে রাখেন। বঙ্গবন্ধু নিজেরও এই ব্যাপারে মানে চেষ্টা ছিল যে এই ধরনের আইন যাতে সংবিধানে না থাকে। কিন্তু তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে কিছু সময় পার করলেন, তারপরে প্রথম একটা ছিল ওই যে শিখ মহল সংক্রান্ত মানে সংশোধনী, দ্বিতীয় সংশোধনী, তো ওই যে স্টেট সিকিউরিটি অ্যাক্ট এইটার মতো আইন প্রণয়ন করা। কারণ ক্ষমতায় বসে তিনি বুঝতে পারছেন যে বিনা পিছনে আটক রাখার ক্ষমতা যদি সরকারের না থাকে তাহলে চলা যাবে, অন্তত এশিয়ার দেশগুলোতে, বাংলাদেশ তো বটে। তো তখন তিনি সেই স্পেশাল পাওয়ার মানে প্রবর্তন করলেন। এইভাবে যেতে যেতে চতুর্থ সংশোধনীতে গিয়ে বাংলাদেশের সংবিধান তো প্রায় মৌলিক সব বিষয় বাতিল করে রাষ্ট্রীয় আদর্শগুলো রেখে ওই কী বলে গণতন্ত্র থেকে সরে গেলেন এবং সোভিয়েত ইউনিয়নের মডেল সামনে সেই রকম সমাজতান্ত্রিক ব্যবস্থা করবার চেষ্টা করলেন দ্বিতীয় বিপ্লব ইত্যাদি নাম দিয়ে। ওই সময়টাতে যে ওই কী বলে বাকশাল গঠন করলেন, এই বাকশাল গঠনের প্রক্রিয়ায় কার আছে? আওয়ামী লীগের কোনো মন্ত্রী, কোনো নেতা, ছাত্রলীগেরও কোনো মন্ত্রী নেতা অবৈধ বলে কেউ বলেননি যে এইটার সঙ্গে কেউ ছিলেন, নিজে তো নাই, অন্য কারোর কথা বলেন না, এটা মুজিব ভাই অ্যাপ্লাই করেছেন। তো এগুলিও একটু চেষ্টা করে দেখা দরকার আসলে কী হয়েছিল কে না। এই বাকশাল গঠনের পরে তো যে গণতান্ত্রিক স্পিরিট এটা নাই হয়ে গেল এবং সমাজতন্ত্র প্রবর্তনের জন্য একদলীয় ব্যবস্থা, পত্রপত্রিকা সীমাবদ্ধ অনেকগুলো মানে নিয়ন্ত্রণে শিখেছে এবং গণতন্ত্র যথাসম্ভব মানে ওই বাদ দিয়ে একটা মানুষ চলতে পারে, সরকার চলতে পারে, এরকম করে একটা ব্যবস্থা চেষ্টা করেছিলেন এবং নানাভাবে সেটা সমালোচিত হয়েছে। এবং অনেকে এই কথাই বলেছেন যে 1972 সালে যদি এইরকম চিন্তা চেতনা নিয়ে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার মানে চিন্তা করা হতো এবং সংবিধান করা হতো তাহলে হয়তো আওয়ামী লীগ সরকার সাফল্যের দিকে যেতে পারত। আর বিরোধী দলগুলোর মধ্যেও তো সহিষ্ণুতা সৃষ্টি করতে হবে এবং এই সহিষ্ণুতা সৃষ্টির ক্ষেত্রে সরকারি দলের এবং সরকারের বিশেষ দায়িত্বও থাকে। অন্যদের যদি আমরা সম্মান না করি তাহলে কি আমরা নিজেরা সম্মানিত হতে পারি? তো এইসব প্রশ্ন বাংলাদেশের সংবিধান নিয়ে আমাদের সামনে আছে। একটা ব্যাপার হল যে এই যে দাবি প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদ করবার চেষ্টা করছেন কিছুদিন পরিবর্তন, এগুলোর প্রতি মানুষের একটা সাধারণ সমর্থন আছে। আর বাংলাদেশের রাজনীতিবিদদের হাতছাড়া হয়ে গেছে, রাজনীতিবিদদের মানে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগে মার্শাল হতো এবং মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যারা আসতেন তারা গণতন্ত্রের কথা বলে কিছুদিন পরে নির্বাচন দিয়ে নানানভাবে তারা মানে ওই অগ্রসর হতে চাইতেন এবং সম্মানজনকভাবে বের হয়ে যেতেন পাকিস্তান আমলে বাংলাদেশ হওয়ার পরে। কিন্তু এই এখন যে অবস্থা হয়েছে, এখন তো সেনাবাহিনী আসেনি, যারা আসছে তারা সবাই সিভিল সোসাইটির অত্যন্ত জ্ঞানী গুণী, সমাজের উচ্চ অবস্থানে ছিলেন, সর্বোচ্চ সম্মান লাভ করেন, এরকম অবস্থায় ছিলেন। সেখান থেকে তারা এই উপদেশ পরিষদে সদস্য হয়ে আসছে। কিন্তু যারা আসছে তাদের তো ছাত্র জীবনেও কোনো রাজনীতি করার অভিজ্ঞতা ছিল না, বড়জোর তারা ছাত্র ইউনিয়নকে ভোট দিয়েছে যারা আসছে।
কিন্তু ছাত্র ইউনিয়নও তারা অ্যাক্টিভিটি করেননি, ছাত্রলীগ বা অন্য কোনো দল করেননি। ভালো ছাত্র ছিলেন, ভালো ছাত্রদের যে সব বৈশিষ্ট্য সেগুলো থেকে আরম্ভ করে তরুণের মধ্যেও আছে। তো রাজনৈতিক অভিজ্ঞতা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার রাষ্ট্র পরিচালনায় যেতে হলে। কিছু রাজনৈতিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা থাকলে তাদের সাফল্যের সম্ভাবনা বেশি থাকে, আর সেটা যদি একেবারেই না থাকে তাহলে যত ভালো ছাত্রই হোক, যত বড় পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তি হোক, তাদের পক্ষে ওই রাষ্ট্র চালানো খুব দুঃসাধ্য হয়ে পড়ে। আমরা কৌতূহলের সঙ্গে দেখতে চাইছি যে অধ্যাপক ইউনুস সাহেবের মতো একজন অসাধারণ ব্যক্তিত্ব গোটা পৃথিবীতে তার সমর্থনে বিভিন্ন অনেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আরও নানান অবস্থানের বড় বড় মানে ক্ষমতাবান ব্যক্তি, জাতিসংঘেরও অনেকে ইউনুস সাহেবকে শ্রদ্ধা করেন এবং নানানভাবে তার পক্ষে মত ব্যক্ত করছেন, হয়তো আরও করবেন ভবিষ্যতে। কী করেন তারা একটি কৌতূহলের সাথে দেখতে হবে, এবং নানা জায়গায় সভা করে যেসব বক্তব্য অনেকে ব্যক্ত করছেন সেগুলিও আমাদের বিবেচনা করা কর্তব্য। অর্থাৎ এই উপদেষ্টা পরিষদের প্রফেসর ইউনুসের নেতৃত্বে যেটা হচ্ছে। এখন একটা নির্বাচন সামনে নিয়ে কিছু সমস্যার সমাধান, এটা হলো বর্তমান উপদেষ্টা পরিষদের মূল কাজ। তারপরে তারা ইলেকটেড গভর্নমেন্ট হলে সরে যাবে, এরকম একটা ব্যবস্থা। তো এই জায়গাতে ওই প্রফেসর ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে, যে 6টা কমিটি করে মানে রাষ্ট্র ব্যবস্থার অঙ্গ প্রত্যঙ্গ কোনটা কীভাবে রিফর্ম করা যাবে, এইগুলো নিয়ে স্টাডি করছেন নানাভাবে। আমাদের বর্তমান রাষ্ট্র ব্যবস্থা এবং একটিতে উন্নততর একটা রাষ্ট্র ব্যবস্থা কীভাবে যেতে পারে, এটা উপদেষ্টা পরিষদ বিশেষ করে প্রফেসর ইউনুস চেষ্টা করছেন এগুলো জানবার। আর কোনো কিছু উপর থেকে চাপিয়ে দিলে জনসাধারণের মধ্যে সেগুলো কার্যকর হয় না। রাজনৈতিক সমস্যা জনগণের ভিতর থেকে যদি কর্মসূচি আসে, জনগণের অভাব অনটন অভিযোগ সেইগুলোকে ভিত্তি করে যদি পরিবর্তনের বা সংস্কারের বক্তব্য তৈরি করা যায়, তখন জনগণ সেগুলো আনন্দের সাথে নেয়, এবং যদি নেতৃত্ব সুযোগ্য হয় সেগুলো বাস্তবায়িত হয়। আর আমাদের দেশের রাজনৈতিক অভিজ্ঞতা বাস্তব, এটা তো এই সুখকর না 1972 থেকে আজ পর্যন্ত। এই অবস্থার মধ্যে যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দরকার, এইটা আমি অন্তত সবসময় আশা করতাম যে রাজনীতিবিদদের মধ্যে চিন্তা চেতনা, আত্মজিজ্ঞাসা, আত্মসমালোচনা এবং আত্মদিক প্রচেষ্টা দেখা দেবে, এবং রাজনীতিবিদদের মধ্যে থেকেই ভালো কর্মসূচি জনসাধারণ সমর্থন করতে পারে, রাজনীতিবিদরা নিজেদের রাজনৈতিক স্বভাব উন্নত করতে পারে, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, এডুকেশন সিস্টেমে একটা ভালো দিকে যাওয়ার অবস্থা যদি তৈরি করতে পারে, তাহলে তারা সফল হবে। কিন্তু রাজনীতিবিদরা একেবারেই এই ব্যাপারে মানে জনসমর্থন পাওয়ার মতন কিছু রাখেনি। আমি বলছিলাম যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা রাজনীতিবিদদের হাত ছাড়া হয়ে গেছে। আগে মিলিটারি শাসন হতো, তারা এই রাজনীতিবিদদের কিছুদিন দূরে রেখে ক্ষমতা দিয়ে চলে যেতেন। এখন তারা আসছে, তারা তো মিলিটারি না। আমার তো মনে হয় না যে অল্প সময়ের মধ্যে তারা ক্ষমতায় না থাকবে, তাদের ধারাবাহিকতায় আসবে লোকেরা, নতুন সরকার। তবে ধারাবাহিকতার বাইরে উল্টো দিকে চলে যাবে, এইরকম কিছু নেতৃত্বে উপদেষ্টা পরিষদ করবে বলে মনে করি না। আর রাজনৈতিক দলগুলো যেভাবে কথা বলছে, যেগুলো একটু মানে বড় দল, তাদের কথাবার্তার মধ্যে রাষ্ট্র ব্যবস্থার উন্নতি, জনজীবনের উন্নতি, এই সম্পর্কে বিশেষ কিছু বক্তব্য পাওয়া যায়। তারা সরকার স্থান এবং ক্ষমতা দখল নির্বাচনের মাধ্যমে মূলত ওই জায়গাতেই আছে। এই অভিজ্ঞতা গত 53 বছরের মধ্যে আমরা কখনো কখনো দেখেছি, তাতে তো কোনো পরোক্ষ কিছু হয় না। এইগুলি দেখে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের সংবিধানে কী ধরনের পরিবর্তন দরকার, সংশোধন দরকার, এই সম্পর্কে অনেকে লিখছেন দৈনিক কাগজে, প্রশ্নের বিবেকে, এবং তার মধ্যে কারো কারো মত খুব পরিচ্ছন্ন স্পষ্ট যে এই যে সংশোধন এখন
করা দরকার, সেটা হলো যে আগামী ইলেকশন এবং ইলেকশন চলার পরে, ইলেকশন হয়ে যাওয়ার পরে যে সরকার গঠিত হবে তারা মোটামুটি সামনের দিকে চলতে পারবেন এবং আরও সংস্কার করে উন্নত অবস্থা তৈরি করতে পারে, এরকম একটা আউটকাম। এটা পোস্টের নিজের লেখার মাধ্যমে অনেকেই ব্যক্ত করছেন এবং যারা বাস্তবসম্মত, যুক্তিসঙ্গত, বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলছেন, লিখছেন, আমরা তাদের প্রতি অবশ্যই সমর্থন জ্ঞাপন করব। আর রাজনীতিতে এইটাও মনে রাখতে হবে যে আমাদের দেশে রাজনীতির যে অর্থ ছিল সেই অর্থ পরকালে আর রইল না। অন্তত আমাদের বড় নেতা যদি ধরি যে শেরেবাংলা ফজলুল হক, মৌলানা ভাসানী, তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই চারজনকে যদি আমাদের বড় রাজনৈতিক নেতা গণ্য করি, অনেকে সোহরাওয়ার্দী সাহেবের কথা বলতে পারে। সোহরাওয়ার্দী সাহেব কিন্তু বাঙালি স্বার্থের পরিপন্থী মত ব্যক্ত করেছেন। তিনি হিউম্যান রাইটসের কথা বলছেন, গণতন্ত্রের ধারণা 1948 সালে জাতিসংঘের যে ডিক্লারেশন হিউম্যানের, এইটা অবলম্বন করে তিনি কথা বলছেন। আর আওয়ামী লীগ থেকে বলা হয় গণতন্ত্রের মানসপুত্র। গণতন্ত্র কি, তার মানুষ কি, আবার সেই মানুষের পুত্র কি, এগুলো মানে একটু অর্থ ব্যাখ্যা করে দেখা দরকার। কিন্তু স্পষ্ট তো বলতেন, ছাত্র সবাই এখানে এখানে বলতেন, আমি নিজেও যে এই 98% স্বায়ত্তশাসন দেওয়া হয়ে গেছে 1956 সালের কনস্টিটিউশনে, আরো স্বায়ত্তশাসন কেন, এই কথা বলছেন। ওরকম থেকে এমন কথা বলছেন যে করাচিকে শক্তিশালী করলে ঢাকাও উপকৃত হবে, করাচি একলা একলা সবটা ওই নিয়ে নেবে না, ঢাকা সেটা সহায়তা পাবে। এইসব কথা তো পরবর্তীকালে বঙ্গবন্ধু যেসব কথা বলছেন সেগুলোর পরিপন্থী, আর মনোনয়ন আরো অনেক আগে থেকে যেসব কথা বলছেন সেগুলোর পরিপন্থী। এইসব দিক থেকেই আমি বলতে চাই যে হোসেন শহীদ বঙ্গবন্ধুকে তিনি নিয়েছেন, হ্যাঁ ট্রেনে নিয়েছেন এবং খুব বুদ্ধিমান ছিলেন এই দিক দিয়ে যে এই ছেলে তো নেতা হতে চায়, বড় নেতা হতে চায়, তার কিছু যোগ্যতা আছে, আমি যদি তাকে আমার সঙ্গে নেই, তাকে লিফট দেই, তাহলে আমার নিজের রাজনীতির জন্য সুবিধা হবে আর সেও উপকৃত হবে। ইসলামিয়া কলেজে যখন অসংখ্য জীবনীতেও আছে এই কথাগুলো, আমি যে বললাম একটু মানে নিজের ধারণা তার সঙ্গে কিছু যুক্ত করে বললাম। তো এইভাবে শেখ মুজিবুর রহমানকে মানে একেবারে আপন, একাত্ম এইভাবে রাখতেন এবং নানানভাবে শেখ মুজিবকে এটা ওইটা কাজের দায়িত্ব দিতে, কিছু টাকা পয়সা দিয়ে দিতে, এই কাজটা করে আসতে। মানিক মিয়াকেও একইভাবে সোহরাওয়ার্দী সাহেব নিজের স্বার্থে একেবারে একান্ত নিজের করে নিয়েছে, তাকে একটা মানিক মিয়ার পরে দিয়ে সোহরাওয়ার্দী সাহেব থাকতো। সোহরাওয়ার্দী সাহেব খুব ভালো করে বুঝতে, মানিক মিয়া এত সাংবাদিকতার অসাধারণ যোগ্যতা, তার চিন্তা ভাবনা, সরাসরি রাজনৈতিক নেতা হতে চান না, কিন্তু সংবাদপত্রের মাধ্যমে যেটুকু রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব এটা অসাধারণ যোগ্যতার সঙ্গে পালন করতে পারে। শেখ মুজিবকে যেমন তিনি নিজের একান্ত আপনজন হিসেবে নিয়ে নিয়েছিলেন, একইভাবে মানিক মিয়াকেও তিনি নিয়েছিলেন এবং তখনকার ইত্তেফাক দেখতেই আপনারা বুঝতে পারবেন ভীষণভাবে সোহরাওয়ার্দী সাহেবকে খবর দিয়েছেন। তো এইসব লক্ষ্য করে সোহরাওয়ার্দী সাহেব বাঙালি স্বার্থের পক্ষে ছিলেন না, ততদিন সোহরাওয়ার্দী জীবিত ছিলেন। বঙ্গবন্ধু বাঙালি জাতীয়তাবাদী প্রতি কথা তেমন একটা বলেননি। সোহরাওয়ার্দী মারা যাওয়ার পরে তো এক সপ্তাহ অপেক্ষা করেননি, রাজনীতিকে সঙ্গে নিয়ে তিনি এগিয়ে গেছেন এবং যে জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, পাকিস্তানি জাতীয়তাবাদ এগুলো ডিবেট করে নেতৃত্ব দিয়েছেন এবং অসাধারণ জাতীয়তাবাদী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন ইত্যাদি। এগুলো আপনারা সবাই জানেন। সংবিধান প্রসঙ্গে এইসব অভিজ্ঞতার কথা স্মরণ করতে হবে। আমাদের সংবিধানের কথা 11টা অধ্যায় আছে, তার মধ্যে রাষ্ট্রীয় আদর্শ ইত্যাদি কথা যেখানে ডেমোক্রেসি, সোশ্যালিজম, সেকুলারিজম আর ন্যাশনালিজম, এগুলি তো রাষ্ট্রীয় আদর্শ হিসেবে কনস্টিটিউশনে লেখা আছে। পরবর্তীকালে এর মধ্যে রাষ্ট্রধর্ম ইসলাম এই কথাটাও যোগ করা হয়েছে অবস্থার চাপে। তো এই যে সংবিধান, রাষ্ট্রীয় আদর্শ, এর মধ্যেও পরিবর্তন দরকার। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা
এই 5 আদর্শ নিয়ে কাজ করা একটা রাষ্ট্রে খুব কঠিন। ধর্মীয় শক্তি যেভাবে সামনে আসবে, তার মধ্যে ধর্ম নিরপেক্ষ শক্তি আর নিজেদের শক্তি বাড়াতে পারছে না, এবং বাড়াবার জন্য যে নৈতিক শক্তি দরকার সেটা অন্তত বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে, বাংলাদেশের রাজনৈতিক কোনো দলের মধ্যে দেখা যায় না। তো এই বাস্তবতা বিচার করে, আমাদের গত 53 বছরের অভিজ্ঞতা বিচার করে, এই রাষ্ট্রধর্ম ইসলাম আর সেকুলারিজম দুটো কথাই সংবিধান থেকে বাদ দেওয়া উচিত। গণতন্ত্র যখন বলছি, গণতন্ত্রের মধ্যেই সেকুলারিজম আসতে পারে, এবং সেকুলারিজম শব্দের ব্যবহার না করে অন্যভাবে যদি আমরা এগোতে পারি তাহলে বেশি ভালো। কারণ সেকুলারিজম নিয়ে 1972 সাল থেকে যত কথা হয়েছে, যত তর্ক বিতর্ক হয়েছে, এবং বিশেষ করে বামপন্থী মহল থেকে যেভাবে কথা বলতে বলা হচ্ছে, সবটাই আমাদের মানে অগ্রগতির পথে বাধা হয়েছে, এবং ধর্মীয় শক্তি কর্মটা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান আমলে এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পরেও আওয়ামী লীগ জামাতে ইসলামীকে যেভাবে ট্রিট করেছে, আপনারা আমাদের জাতীয় রাজনীতি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং জামাতে ইসলামীও এখন অনেকটা বাড়ছে। এবং যেভাবে এখন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে, শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামাতে ইসলামী তারা বক্তৃতা দিচ্ছেন, টেলিভিশনে একটু একটু শোনাচ্ছে, বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে, এটা জামাতে ইসলামী এভাবে আসার কথা না। তো এই সমস্ত বিষয়কে বিচার করতে হবে। যে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা এখন এবার, যেটার বিরুদ্ধে অনেক অভিযোগ আগে তোলা হয়েছে, বিশেষ করে ক্ষমতাচ্যুত হওয়ার পরে অনেক বেশি তোলা হচ্ছে। এই জিনিসগুলো কনস্টিটিউশনের কিছু কিছু পয়েন্ট বাদ দিয়ে সংশোধন করলে সেটা কল্যাণকর হবে। আর ব্যাপক সংশোধনের আমি পক্ষপাতী নই, কারণ বাস্তব অবস্থাটা এমন, আমাদের রাজনৈতিক দলগুলো এত দুর্বল, এবং নানান দিক থেকে রাজনীতি বিষয়ে সমালোচনার সুযোগ এত বেশি, অন্যায় এত বেশি হয়েছে, এর মধ্যে খুব বেশি ভালো রাতারাতি করে শুনতে চেষ্টা করে সেটা সফল করা যাবে না। এটাই বলছি যে অল্প অল্প করে মানে পর্যায়ক্রমে ভালোর দিকে যেতে হবে, সকল দিক থেকে যেতে হবে। যেগুলিতে বিশেষ করে প্রধানমন্ত্রীকে একেবারেই স্বৈরাচারী শক্তি দিয়ে দেয় সাংবিধানিক নীতি অনুযায়ী, ওইগুলোতে অবশ্যই পরিবর্তন করতে হবে। আরও কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজন আছে, সেগুলো বিভিন্ন দল বিভিন্নভাবে দিচ্ছেন, এবং যে কমিটি গঠন করেছেন তার লোকেরাও দিচ্ছেন। এইগুলো আমাদের বিবেচনা করে দেখা দরকার, কিন্তু সবথেকে বেশি হলো রাজনৈতিক দলগুলো বিবেচনা করে দেখা দরকার। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক অবস্থা থেকে দূরে করে গেছে, দূরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।